মামুন ভাই, আপনি নিশ্চয়ই দেখেছেন যে মেট্রো রেইনের যে পিলার গুলো, সেই পিলারে অনেক রকম পেন্টিং ছিল, গ্রাফিতি ছিল, রাইট? সেখানে ব্লগারদের যে পেন্টিংটা ছিল ব্লগার হত্যা নিয়ে, সেইটা কিন্তু মুছে দেওয়া হয়েছে। এবং আচ্ছা, এটা এখন এটা যে না না না, এটার প্রসঙ্গে যেটি বলতে চাই সেটি হচ্ছে যে শুধুমাত্র এই পেন্টিং মুছে দেওয়া একটা বড় ঘটনা আমার কাছে মনে হয় না। আপনি বাংলাদেশের সকল জায়গা থেকে মুক্তিযুদ্ধের সরাসরি পেন্টিং মুছে দেওয়া না, এটা একটা ইন্ডিকেশন কিনা যে সরকার, এই যে একজন ইমামও যে এই সরকারের কাছে নিরাপদ নয়, ওইটার একটা ইন্ডিকেশন কিনা। কারণ আপনি অন্য পিলার গুলো আছে, শুধুমাত্র ব্লগারদের যেটি, ওটি আপনি মুছে দিয়েছেন চাপে, এই না এই না, এখন গোষ্ঠীর চাপে। আমি বলি সুলতানা, আমি বুঝতে পেরেছি কথাটা হচ্ছে যে অন্য পিলারগুলিতে তো ফুল পাখি লতা পাতার ছবি আছে, সেখানে তো কোনো সমস্যা নাই। সমস্যাটা হচ্ছে যেখানে ব্লগারদের ছবি আছে সেটি মুছে দিতে হবে, কারণ ব্লগারদের যারা হত্যা করেছে তারা তো এই সরকারের সহযোগী, তারা তো এই সরকারকে ক্ষমতায় এনেছে। এবং জেল থেকে বের হওয়ার থেকে শুরু করে 5ই আগস্টের আগে আপনি দেখেছেন যে তারা বন্দুক নিয়ে AK-47 রাইফেল নিয়ে বলেছে যে আমরা তো এই দেশ স্বাধীন করেছি। নারী নির্যাতনকারী একজনকে ধরলো না, সে বলেছে যে আমি তো অস্ত্র জমা দিয়েছি অমুক ভাইয়ের কাছে, আমি তো গুলি করেছি 5ই আগস্টের আগে, তো আমাকে কেন গ্রেফতার করবে? তার মানে হচ্ছে যে জঙ্গি গোষ্ঠীর প্রত্যক্ষ সহযোগিতা নিয়ে এই সরকার ক্ষমতায় এসছে এবং তাদের প্রতি এই সরকারের একটা কঠিন দায়বদ্ধতা আছে, ঋণ আছে। ফলে এই সরকার তাদের বিরুদ্ধে কখনোই ওইরকম শক্ত আইন প্রয়োগ করবে না বা শক্ত ব্যবস্থা নেবে না। এবং আরো পরিষ্কারভাবে যদি বলি যে জামাত শিবির এখানে একটা বিরাট ভূমিকা পালন করে। জামাত ইসলামী রাজনৈতিকভাবে তারা একটা রাজনৈতিক দল, কিন্তু তাদের যে আদর্শ, সেই আদর্শ তো বাংলাদেশের এইসব মুক্ত বুদ্ধির সঙ্গে যায় না। তারা তো চিরকালই এইসব মুক্ত বুদ্ধির বিরোধিতা করে এসছে এবং এইসব হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, ব্লগার হত্যা ইত্যাদি, তাদের বহু জনের ব্যাকগ্রাউন্ড আমরা দেখেছি জামাত শিবিরের। আপনি কি কোনোদিন অনুমান করতে পেরেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস এই জঙ্গি গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা করবে? সোজা উত্তর হচ্ছে না, আমি কখনো এরকম ভাবিনি। প্রফেসর মোহাম্মদ ইউনূসকে আমি অসম্ভব শ্রদ্ধা করতাম। উনি যখন গ্রামীণ ব্যাংকের এমডি, তখন থেকেই ওনার সঙ্গে আমার খুবই সুসম্পর্ক। আমি গ্রামীণ ব্যাংকের উপরে, ওনার মাইক্রো ক্রেডিটের উপরে অসংখ্য রিপোর্ট করেছি, বহু জায়গায় গিয়েছি বাংলাদেশের গ্রামে গঞ্জে ওনার সঙ্গে। ওনাকে ছাড়া গ্রামীণ ব্যাংকের মাইক্রো ক্রেডিট নিয়ে যারা উপকৃত হয়েছেন সেই নারীদের উপরে, বা ব্রিটেনের রানী কি বলে কি স্পেনের রানী সোফিয়া বাংলাদেশে এলেন, এরকম অনেকে এসছেন বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম দেখতে, আমি তাদের সঙ্গে গিয়েছি। প্রফেসর ইউনূস ছিলেন, রিপোর্ট করেছি। এগুলো বললে না এখন মনে হবে যে আমি বোধহয় মানে এক ধরনের ওনার দোসর, কিন্তু আমি সেই জায়গা থেকে বলছি না, সাংবাদিক হিসেবে বলছি যে এগুলো আমার জন্য খুবই উজ্জ্বল স্মরণীয় স্মৃতি, গর্বের বিষয়। এবং প্রফেসর ইউনূস যেদিন নোবেল পুরস্কার নিলেন নরওয়ের অসলোতে, সেদিন বাংলাদেশের 3-4 জন সাংবাদিক সেখানে গিয়েছিলেন, আমি তাদের মধ্যে একজন। শাহিদ সিরাজ ভাই ছিলেন চ্যানেল আই এর, এরকম আরো কয়েকজন ছিলেন। তো তখনও কিন্তু আমরা খুবই, আমি সেই প্রেস কনফারেন্সে যেখানে সারা পৃথিবীর সব বড় বড় সাংবাদিক, সেখানে আমি ওনাকে প্রশ্ন করেছিলাম এবং উনি সেই প্রশ্নের উত্তর দিয়েছিলেন। এবং আমি ওনাকে বলেছিলাম যে আপনি যদি উত্তরটি বাংলায় দেন, কারণ আমার অডিয়েন্স তো বাংলায় শুনতে আগ্রহী। উনি সেই উত্তর দিয়েছিলেন এবং সেখানে আমরা খুব সুন্দর সময় কাটিয়েছিলাম। এবং তারপরে যখন 2007 সালে উনি সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন, এরকম একটা আলোচনা হলো। আমার মনে আছে যে আমি ওনাকে সরাসরি ফোন করেছিলাম 111-এর একদিন দুদিন আগে, যে এরকম স্যার শুনলাম আপনি দায়িত্ব নিচ্ছেন। তো উনি বললেন, উনি আমাকে যেটি বলেছিলেন যে হ্যাঁ এরকম একটা আলোচনা ছিল, আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল, মানে তখনকার অ্যাম্বাসেডর ইত্যাদি, আমি মানা করে দিয়েছি। তো উনি আমাকে বললেন তোমার কি মনে হয় ভুল করলাম না ঠিক করলাম? এটা কেউ বিশ্বাস করবে না, কিন্তু প্রফেসর ইউনূস এখনো জীবিত, আমিও জীবিত। এটি আমি মিথ্যা বলছি না, অন রেকর্ড বলছি যে প্রফেসর ইউনূস আমাকে বললেন তোমার কি মনে হয় ভুল করলাম না ঠিক করলাম? তা আমি বললাম স্যার আপনি সম্মানিত মানুষ, রাজনীতি ভেজালের জায়গা, আমার মনে হয় আপনি ঠিকই করেছেন, এইসব সরকারের মধ্যে যাওয়া আপনার ঠিক না। তো যাই হোক, সেটি ভিন্ন আলোচনা। ব্যক্তিগত জায়গা থেকে আমি ওনাকে খুবই শ্রদ্ধা করি বা করতাম। আমি খুবই আশাহত, আমি খুবই আশান্বিত ছিলাম যে যখন যাই হোক 5ই আগস্টে যাই হলো বাংলাদেশে শেখ হাসিনার পতন হলো, এবং যখন 8 তারিখে প্রফেসর ইউনূস আসলেন এবং উনি শপথ নিলেন বঙ্গভবনে, আমি সেই রিপোর্টার হিসেবে সেই অনুষ্ঠানে কভার করতেও গিয়েছিলাম। তখনও ওনার সাথে আমার দেখা হয়েছে। তিনিও বঙ্গবন্ধুর নামে, জয় বাংলার নামে, বাংলাদেশ স্বাধীনতার নামে এই দেশের মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছেন। কিন্তু আমার কাছে অবাক লাগে যে আমি যখন দেখলাম 8 তারিখে উনি দায়িত্ব নিলেন, ভাষণ দিলেন, আমি আশা করেছিলাম যে তিনি একটি হয়তো ইতিবাচক বাংলাদেশের দিকে নিয়ে যাবেন, শেখ হাসিনার সরকারের অপরাধগুলোকে বিচার করবেন, একটা নতুন বাংলাদেশ গড়বেন, মুক্তিযুদ্ধের সত্যিকারের চেতনা যেটি বুঝায়। তিনি যেহেতু নিজে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, বঙ্গবন্ধুকে তার জায়গায় রেখে, আরো সকল জাতীয় নেতাকে তাদের জায়গায় রেখে তিনি তার মতো কাজ করবেন। কিন্তু আমি খুবই হতাশ হলাম যে প্রফেসর ইউনূসের সরকারের আমলেই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি নিগৃহীত হলো 1971, সবচেয়ে বেশি নিগৃহীত হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটি আমার জন্য খুবই দুঃখের ঘটনা। ধরেন হতে পারে যে শেখ হাসিনার আমলে তিনি অনেক নানান ভাবে চাপের মধ্যে ছিলেন, নিগৃহীত ছিলেন, মামলা মোকদ্দমা ছিল, অনেকে মনে করছিলেন যে এটা একটা প্রতিশোধের ব্যাপার কিনা। মানে সেটা তো শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে উনি যা খুশি তাই করুন, বঙ্গবন্ধু তো ওনার কোনো ক্ষতি করেননি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ 71 ইতিহাস তো ওনার কোনো ক্ষতি করেননি। প্রশ্নটি রেখেছি, আপনি বলছেন যে এই সরকার এদেরকে পৃষ্ঠপোষকতা, এই জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা করছে, এই সরকার এই 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 যে যারা এই মত তৈরি করছে তাদেরকে উৎসাহ দিচ্ছে, রাইট? তো
ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি শান্তিতে নোবেল প্রাইজ পেলেন, আপনি যেই ডক্টর ইউনূসকে নিয়ে গর্বিত, আপনি তার সাক্ষাৎকার গ্রহণ করেছেন, নিশ্চয়ই একটা নোবেল বিজয়ী সাক্ষাৎকার গ্রহণ করা তো একজন সাংবাদিক হিসেবে গর্বেরই। তো সেখানে দাঁড়িয়ে কি আপনার এখন মনে হয় যে তিনি কেমন করে এদেরকে মানে পৃষ্ঠপোষকতা করছেন, কেমনটা এদেরকে উৎসাহ দিচ্ছেন? আমার কাছে এখন মনে হয় কি, সত্যিকার অর্থে আমি জানি না এই কথাটা বলার পরে আমি কতটুকু নিরাপদ থাকবো। আমার কাছে মনে হয় যে প্রফেসর ইউনূস আসলে নিজের বুদ্ধিতে সবকিছু করছেন তা না, তারও পিছনে কোনো একটা শক্তি আছে, যে শক্তি ওনাকে পরিচালিত করছে, এবং সেই শক্তি যেভাবে বলছেন উনি সেভাবেই কাজ করছেন। এবং সেই শক্তি ডেফিনেটলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এনসিপি বা বাংলাদেশের তথাকথিত আন্দোলনকারী ছাত্র সমাজ না, এর বাইরে কোনো বৃহত্তর শক্তির ইন্ধনে ইঙ্গিতে তিনি কাজ করছেন বলে আমার কাছে মনে হয়। মামুন ভাই, আপনার নিশ্চয়ই মনে আছে যখন গ্রাফিতি করলো সবাই খুব বাহবা দিল, কত দারুণ, কত দুর্দান্ত। হ্যাঁ, সারা বাংলাদেশে একযোগে কেমন করে এই গ্রাফিতি হলো, কোথা থেকে এই রং এলো, কে এই আমাদের মাদ্রাসাগুলোতে এই গ্রাফিতি শিখায়? আমি বিলিভ করি না, আমি বিশ্বাস করি না। তো তারা করলো, এই প্রশ্নগুলি আমাদের মাথায় এলো না? না না, এই প্রশ্ন আসলে খুব কঠিন প্রশ্ন না, কারণ এই সময় তো এইগুলির মধ্যে তো আসলে আমাদের যাদেরকে আমরা জেনজি বলছি, সেই ইয়াং জেনারেশন ছেলেমেয়েরা, তাদের কাঁচা হাতে, তারা কেউ প্রতিষ্ঠিত শিল্পী না, তারা কেউ শুদ্ধ বাংলা বানানো বলতে পারে না, ঠিক মতো লিখতে পারে না, তারা কিন্তু ট্রেনিং দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। না, সকলকে ট্রেনিং দিয়ে নিয়ে যাওয়া একযোগে বাংলাদেশে কোথায় কোথায় সকলকে আমি ট্রেনিং এখন অনুসন্ধান করছি, কোথায় কোথায় তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। আমি এখন সুনির্দিষ্ট করে অন্তত 4টা জায়গার নাম বলতে পারবো যারা এখানে এই গ্রাফিতি ট্রেনিং নিয়েছে এবং এই আমেরিকা থেকে ট্রেনিং নিয়েছে গ্রাফিতির বিষয়ে। না, সেটা তো ধরেন বাংলাদেশে এরকম ঘটনা সবসময় থাকে, গ্রাফিতি ট্রেনিং শুধু না, আরো অনেক কিছু ট্রেনিং হয়। এখন সেই ট্রেনিংটা কি উদ্দেশ্যে দেওয়া হয়েছে সেটা তো আর তখন পরিষ্কার ছিল না, এখন না হয় আমরা দুয়ে দুয়ে চার মেলাতে পারছি, কিন্তু শুধুমাত্র ওই ট্রেনিং যারা পেয়েছে তারাই যে গ্রাফিতি এঁকেছে তা না। বাংলাদেশের গ্রামে গঞ্জে আমি একদম তেতুলিয়াতেও গিয়েছি, আমি এই 5ই আগস্টের পরে তেতুলিয়াতেও গিয়েছি, টেকনাফেও গিয়েছি, কক্সবাজারে গিয়েছি, কুয়াকাটায় গিয়েছি, সব জায়গায় গিয়ে দেখেছি, সব জায়গায় কম বেশি গ্রাফিতি আছে, এবং সেগুলো কোনোটাই যে খুব দক্ষ হাতে নিপুণ শিল্পীদের আঁকা তা না, যে যেভাবে পেরেছে এঁকেছে, ভুল বানানে লিখেছে, এবং এটিকে আমি মনে করি যে এটা একই রকম। 5ই আগস্টের পরে যে গ্রাফিতি মোটামুটি সব কিন্তু একই, মানে কমন ডিজাইন। একই। মূল কথা হচ্ছে যে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে নানা রকম বিষোদ্গার, এবং কোনো কোনো জায়গায় খুব অশ্লীল কথাবার্তা, খুব বাজে গালাগালিও আছে, আর হচ্ছে কিছু নজরুলের গানের লাইন, কিছু কবিতার লাইন, কিছু দেশাত্মবোধক স্লোগান ইত্যাদি, এগুলি তো। আর হচ্ছে ওই যে কি বলে, আবু সাইদের ছবির ওই যে একটা গ্রাফিক্স, 2 হাত 2 দিকে তোলা, সেরকম, মানে ঘুরে ফিরে তো একই জিনিস। তো আমার কাছে এটিকে খুব বড় জিনিস মনে হয় না যে গ্রাফিতির ট্রেনিং দিয়ে তাদেরকে আগে থেকে তৈরি করা হয়েছিল সারা দেশে। আমি বলেছি যে অ্যারাবিক যেই ইয়েগুলো, ডিজাইনগুলো, না, এটা খুব বড় মানে তর্কের বিষয় না, আমরা বরং আমাদের সময় শেষ, খুব বড় কোনো ইস্যু থাকলে সেটা নিয়ে আমরা কথা বলতে পারি, যদি শেষ, কারণ আমি বলতে চাচ্ছিলাম কি, আমি বলতে চাচ্ছিলাম কি যে ধরেন ডক্টর ইউনূসের পেছনে তারা আছে, কি আছে, এর চেয়েও যেটি বড় বিষয়, সেই শক্তি তো সবসময় সারা পৃথিবীতে সব দেশেই কোনো না কোনো ভাবে সক্রিয় থাকে। কিন্তু এই যে ইসলামিক গোষ্ঠী, ধরেন আপনি বলছেন যে হিজবুত তাহিদ নয়, তারাও বরং এই আক্রমণের শিকার হয়েছে। হিজবুত তাহরির জঙ্গি নিষিদ্ধ গোষ্ঠী, তাদের এই ধরনের জঙ্গি গোষ্ঠীগুলো যারা জেলখানায় পলাতক ছিল, তাদেরকে 19শে জুলাই পরে তাদেরকে জেলখানাগুলো থেকে বের করা হলো। এইসব কাণ্ড যে ঘটে বাংলাদেশকে, যে এখন আমি ওই আজকের এই যে পুরান ঢাকার ওই ব্যবসায়ীর মতো যাকে থেতলে দেওয়া হয়েছে, তো সবাই মিলে এখন আমরা যে বাংলাদেশটাকে এরকম থেতলে মৃত করে ফেললাম, এখান থেকে কি আর এখন বাংলাদেশ আইসিইউতে আছে নাকি বাংলাদেশ দাফন কাফনের কফিনের শেষ পেরেকটিও মারা হয়ে গেছে? আমি বলবো, জি জি, আমি 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 এত সহজে এত অল্পতে হতাশ হতে রাজি নই। আমি মনে করি যেই জাতি 71 সালে মুক্তিযুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে, এবং তারও আগের থেকে আপনি যদি দেখেন যে 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা বাঙালির যত অর্জন, সবই তো আসলে প্রাণের বিনিময়ে, রক্তের বিনিময়ে অর্জনগুলো হয়েছে, এবং তার মধ্যে নানা রকম ষড়যন্ত্র ছিল। সেই ষড়যন্ত্র 71-এও আমরা দেখেছি, তার পরবর্তী সময়েও দেখেছি। সেই ষড়যন্ত্র ছিন্ন করেই বাঙালি আসলে তার মর্যাদা, তার আসন বা তার স্বাধীনতা, তার আত্মমর্যাদা ধরে রেখেছে। আমি মনে করি যে আগামীতেও বাংলাদেশ তার আসল প্রকৃত যে অসাম্প্রদায়িক চেতনার যে জায়গা, অসাম্প্রদায়িকতা বলতে অনেকে অনেক রকম ব্যাখ্যা করে, আমি বলতে চাই যে বাংলাদেশ শুধুমাত্র মুসলমানের দেশ না, শুধুমাত্র হিন্দুর দেশ না, এটা ভারতের উপনিবেশ না, পাকিস্তানের উপনিবেশ না, আমেরিকার উপনিবেশ না, বাংলাদেশ একটা স্বাধীন ভূখণ্ড। এই ভূখণ্ডে এদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে একসঙ্গে থাকবে, এদেশের নারী পুরুষ সবাই সমানভাবে অধিকার নিয়ে চলবে। সেরকম একটা বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন নিয়েই তো আসলে মুক্তিযুদ্ধ হয়েছিল। সেই
স্বপ্ন কোনো না কোনো ভাবে আবারও প্রতিষ্ঠিত হবে, এবং সেজন্য আবারও আমাদেরকে রক্ত দিতে হবে, আমাদের সন্তানদেরকে রক্ত দিতে হবে। এখন আপনি আইসিইউ বলেন, কফিনের কাপড় বলেন, যাই বলেন, এগুলো একটা সাময়িক এক ধরনের ট্রমা। এই ট্রমা কাটিয়ে বাংলাদেশ উঠবে বলে আমি বিশ্বাস করি, এবং সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বাংলাদেশ নিঃসন্দেহে উঠে দাঁড়াবে। কারণ এই যে আমরা শুরু থেকে বলছিলাম যে আমরা প্রতারিত হয়েছি, আমার সন্তানরাও প্রতারিত হয়েছে। আমার সন্তান থেকে শুরু করে আমি আমার ভাইয়ের, বন্ধুর, অনেক বোনের ছেলে মেয়েদেরকে তো দেখি তারা 5ই আগস্টের আগে জুলাই আন্দোলনের রাস্তায় নেমেছিল, তারাও মনে করে যে তারা প্রতারিত হয়েছে। ফলে তাদের এখন ওই সময়ের আন্দোলনের ডাকে যে পরিমাণ মানুষ রাস্তায় নেমেছিল, এখন দেখি যে কোন দলের নেতারা বলেন যে আমরা আবার ডাক দিব। তো ডাক দেন না, দেখি না কয়জন লোক আসে। তো এই যে কেউ নাই তাদের সঙ্গে, এই প্রমাণ করে যে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে, আবার মাথা তুলে দাঁড়াবে, এবং বাংলাদেশ পরাজিত হবার নয়। মানে জ্বলে পুড়ে ছারখার, সুকান্তর সেই কবিতা যে জ্বলে পুড়ে ছারখার তবু মাথা নোয়াবার নয়, আমরা জ্বলে পুড়ে ছারখার হব, কিন্তু সেই ওই কি বলে ফিনিক্স পাখির মতো সেই ছায়ের ভিতর থেকে, ভস্যের ভিতর থেকে ঠিকই একদিন মাথা তুলে দাঁড়াবো। এটি আমি বিশ্বাস করি। আমি যদি মরেও যাই কালকে, আমি এই বিশ্বাস নিয়ে মরতে চাই। আমার দেশের পুলিশ আমার দেশের শিক্ষার্থীদেরকে গুলি করে হত্যা করছে, এইটা তো কোন সুস্থ বিবেকবান মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। এবং আপনি বলছেন যে বঙ্গবন্ধুর ভাষণ ব্যবহার করা হয়েছে, রক্তের দাগ শুকায় নাই, কি জানি বঙ্গবন্ধুর ডায়লগ, রাইট? তো এইভাবে করে আমাদের জাতিগত কোড ব্যবহার করে আমাদেরকে এই আন্দোলনে সম্পৃক্ত করা হয়েছে। কারণ আমি যে কথাটি বললাম, যে আমি যখন দেখবো আমার সন্তানকে আমার পুলিশ হত্যা করছে, এটি আমাদের আমাদের আমরা মেনে নেওয়ার মতো জাতি নই। আমরা সবাই রাস্তায় নেমে যাবো, এবং সেটাই হয়েছে। এই যে একটা দীর্ঘ পরিকল্পনা, কেন তখনকার সরকার মানুষকে বোঝাতে ব্যর্থ হলো? অনেক ধন্যবাদ। আমি আমার আগেরও একটু বক্তব্য আছে, ওটা একটু বলবো। প্রথম হচ্ছে তারা ব্যর্থ হচ্ছে কারণ তারা দানবে পরিণত হয়েছিল। তারা দানবে পরিণত হয়েছিল বলেই জয় মামুন ভাই বলি, সুলতানুর রহমান বলি, আর যার কথাই বলি না কেন, যাদেরকে অনেকে এখন লালবদর আলবদর বলে গালাগালি করে, আমাকেও করে। তো আমরা তো এর চেয়ে বড় একটা দানব আওয়ামী লীগকে দেখেছি। ওই দানবের সামনে আসলে এদের বোঝা যায়নি। আর এরা যেহেতু খুব মাঠ থেকে উঠে আসা মনে হয়েছে, এবং তাদের আন্দোলনের দাবিগুলো যৌক্তিক ছিল, আমরা সমর্থন দিয়েছি, এটা কারোর অন্যায় নয়। হ্যাঁ, আমরা প্রতারিত হয়েছি, আমি প্রতারিত হয়েছি। আমি যদিও শেখ হাসিনার পতন চাইনি, কারণ আমি জানি ওই এক দফা ওই পতন হলে এখানে জামাত ক্ষমতায় আসবে বা বিএনপি ক্ষমতায় আসবে, এবং তাদের সময়কালটা আমার দেখার দুর্ভাগ্য হয়েছিল। মানে 2001 থেকে 2005 বলেন বা এর আগে, মানে আমি ওই ছাত্র জীবনে আমি দেখেছি। বাংলাদেশে যারা সাংবাদিকতার আইকনিক ক্যারেক্টার, তার মধ্যে অবশ্যই জয় মামুন ভাই। মানে আমাদের শৈশবে একটু মাইক্রোফোন হাতে নিয়ে তখন জয় মামুন ভাইয়ের দাড়ি ছিল না, হিরোর মতো দাঁড়ানো। মানে তো আমি জয়মোহন ভাইকে মানে খুব শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে বলতে চাই যে ভাই, আপনাদের কাছ থেকে আমরা শিখেছি যে সাংবাদিকতার মানে এটা না যে কারোর বক্তব্য তুলে ধরা, ফ্যাক্ট তুলে ধরা, আপনি বের করবেন কি হয়েছে। তো এইটা আবার জুলাইয়ের সময় আপনি যদি ওই এদের উদ্দেশ্য কি বের করার চেষ্টা করেন, আসলে সম্ভব ছিল না। কারণ বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই যারা বলে, তারা পুরো গণজাগরণ মঞ্চের যে অসহিংস আন্দোলনটাকে পুরো কপি পেস্ট করেছে। মাথায় পতাকা বাঁধা, আপনি দেখেন গণজাগরণ মঞ্চের মানে আমাদের দেশপ্রেম যে গানগুলোতে জাগ্রত হয়, ধনধান্যে পুষ্প ভরা, এই যে গানগুলো নানান কণ্ঠে এগুলো তো বাজানো হয়েছে। আমি আমার একজন খুব কাছের শিক্ষক, তার একটা শেয়ার করা ভিডিও দেখলাম, তিনি জুলাইয়ের 17 তারিখ এই ভিডিওটা, সেখানে যে স্লোগানগুলো দেখলাম সেগুলো তো প্রগতির স্লোগান ছিল। সত্যি বৈষম্যের বাইরে দাঁড়িয়েছিল তারা। সেই মুখদের কিন্তু আমরা দেখতে পাইনি, কারণ ওই ম্যাটিকুলাসলি ডিজাইনের যে অংশ, যে আউটপুট, সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। দেখুন, আপনাকে বুঝতে হবে টার্গেটেড আক্রমণ কোনটা কোনটা নয়। ডক্টর মোহাম্মদ ইউনূসকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই যে ধর্মীয় মৌলবাদী, এরা এখন প্রকাশ্যে তাদের ফ্যানাটিসিজম ছড়াচ্ছে, এদের ব্যাপারে কোনো ব্যবস্থা? উনি বললেন সবারই তো বাক স্বাধীনতা আছে, সবার কথা বলবে। কথা বলা মানে এখন ধর্মীয় সন্ত্রাসীদের কথা বলার মানে হচ্ছে আজকে খতিবের সাথে যেটা করা হয়েছে, এটা হচ্ছে তাদের কথা বলার স্বাধীনতা। এবার হচ্ছে বিবেক কোথায়? আপনাকে আমি সাংবাদিকতার ছাত্র নই, কিন্তু আপনারা দুইজনেই বুঝবেন, যেহেতু এটা এই বিষয়ে আপনারা খুবই 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 যোগ্যতা সম্পন্ন মানুষ। মসজিদের কমিটি নিয়ে ঝগড়াঝাটি হয় আমরা শুনেছি, তারা করে ঝগড়াঝাটি, দুই পক্ষ তৈরি হয়ে যায়, বা দুইটা গ্রাম এক হয়ে তারা মসজিদের মধ্যে তর্কাতর্কি করে, এটা হয়। কিন্তু একজন সবজি বিক্রেতা একটা চাপাতি হাতে নিলেন এবং একটা নোটস নিয়ে এসে তিনি মসজিদে ঢুকলেন, ওই নামাজের পরে ওই মসজিদের খতিবকে কোপালেন। এইটা কিন্তু চারটিখানি বিষয় না, এটা একটা বড় একটা সাইন। খেয়াল করে দেখেন, আপনি একজন রাজনীতিবিদকে মঞ্চে উঠে একটা জুতো মেরে দিতে পারবেন, পরে যদি আপনি তার অনুসারীদের কাছ থেকে আপনি আঘাতপ্রাপ্ত হবেন, কিন্তু একজন ধর্মীয় নেতা বা একজন ইমামের গায়ে হাত তোলা, এটা আসলে ওই মসজিদের সবাইকে মেরে বা মানে এমন কোনো ক্ষমতাবান যেতে হবে তার হাতে হয়তো কোনো বড় কোনো বোমা। এছাড়া তো আমি এই ঘটনা দেখিনি বাংলাদেশে, একজন খতিবকে কুপিয়ে চলে আসলো সে। মানে এটা কি করে সম্ভব? এই সাহসটা কোথায় পেল? এইটা হচ্ছে সাইন। এখন বাংলাদেশে যে যা মনে করে তাই করতে পারে। আপনি যতগুলো হত্যা দেখেন, পুরো দেখেন, এদের কিছু সাইন ছিল।
একজন সবজি বিক্রেতা, তার মনে হয়েছে যে নবীকে অপমান করেছে, সে গিয়ে খতিবকে কুপিয়ে চলে আসলো। এই সাহসটুকু রাষ্ট্র তাকে দিয়েছে, এবং এই সাহস দেওয়ার কারণে আজকে আমরা যে পরিস্থিতি দেখছি, এই পরিস্থিতির জন্য আসলে এখন ভবিষ্যৎ খুব অন্ধকার বলে মনে করি। এবং আপনি বলছিলেন যে আমি দুঃখিত, আপনার ওই প্রশ্নটা বোধহয় আমি টাচ করে গেছি, যে এখন কি হবে, মানে এই থেকে পরিত্রাণের। ওটার উত্তর আপনি মোটামুটি একটা দিয়েছেন। এটা যে আপনি বলছেন যে এটা অনেক সাহসের বিষয় যে একজন ইমামকে এভাবে আঘাত করা,